শুরুতেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের আজাদী আন্দোলনের সকল শহীদদের, বিশেষ করে জুলাই বিপ্লবের সকল শহীদদের, যাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা আজাদী পেয়েছি। আজকের যে আলোচনার টপিক সেটা ইতিমধ্যে আপনারা জেনেছেন, জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নের পেশাজীবীদের দায়বদ্ধতা। তো জুলাই একটা বিপ্লব, এটাকে আমরা সবসময় বিপ্লব হিসাবে সংজ্ঞায়িত করি, এবং জুলাইয়ে আমরা সবাই রাজপথে গিয়েছিলাম একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য। জুলাইয়ের আগে আমাদের যে ফেসিবাদ ছিল, গত 16 বছরের ফেসিবাদ অথবা গত 54 বছর জুড়ে বাংলাদেশে আমরা যে শোষণের মধ্যে দিয়ে গিয়েছি, সেই শোষণের পিছনে এবং এই ফেসিবাদের পিছনে বাংলাদেশের পেশাজীবী যারা আছে তাদের ভূমিকা ছিল। বিশেষ করে গত 16 বছরে যদি আমরা দেখি, হাসিনার ফেসিবাদকে টিকিয়ে রাখার পিছনে পেশাজীবীদের ভূমিকা ছিল। আমি যদি বিশ্ববিদ্যালয়ের কথা বলি, যেহেতু আমি ছাত্র সংসদের ডাকসুর ভিপি, আমি খুব কাছ থেকে দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের ভূমিকা এবং বিভিন্ন যারা পেশাজীবী আছে তাদের ভূমিকা। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাবেক ভিসি আরবিন সিদ্দিকীর সময়ে বিশ্ববিদ্যালয়ে প্রায় 1000 অধিক শিক্ষক নিয়োগ হয়েছিল, এবং এই শিক্ষকগুলো নিয়োগ হয়েছিল সম্পূর্ণ দলীয় বিবেচনায়। সম্পূর্ণ মেরিটোক্রেসিকে, মেধাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। ছাত্রলীগের পোস্টের তালিকা ধরে ধরে বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দেওয়া হয়েছে। এমন এমন শিক্ষক নিয়োগ হয়েছে, আজকে বিশ্ববিদ্যালয়ে আমরা ক্লাসে গেলে আমরা লজ্জা পাই। আমাদের শিক্ষকরা দেখে দেখে স্লাইড করতে পারে না। পড়াশোনার মধ্যে যখন ক্লাস নিচ্ছেন তখন ইলেকট্রিসিটি চলে যায়, তখন আর ক্লাস কন্ডাক্ট করতে পারে না। এর পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি বিশ্ববিদ্যালয়ে যিনি ভিসি হয়েছেন আমাদের সর্বশেষ মাকসুদ কামাল, সেই ফেসিবাদী আমলে আমাদের শিক্ষকদের, ছাত্রদের উপর যখন হামলা হতো, নির্যাতন হতো, আমাদের এই ছাত্রদেরকে জঙ্গি হিসাবে তারা সাব্যস্ত করে তারা থানায় দিয়ে মামলা দিয়েছিল। একজন শিক্ষকের কাজ হচ্ছে ছাত্রকে নিরাপত্তা দেওয়া, শিক্ষার পরিবেশ নিশ্চিত করা। সেই শিক্ষকরাই ছাত্রদেরকে জঙ্গি দিয়ে, ছাত্রদেরকে শিবির বলে রাতের পর রাত তার নির্যাতনের বৈধতা দিয়েছিল। এবং সর্বশেষ জুলাই বিপ্লবে যখন আমরা যৌক্তিক আন্দোলন করছিলাম, সেই জুলাই বিপ্লবের সেই সময়ে আমাদের এই বিশ্ববিদ্যালয়ের ভিসিরা, ফেসিবাদী বিভিন্ন শিক্ষকপন্থী যে দলগুলো আছে, এই শিক্ষকরাই বহিরাগত সন্ত্রাসীদেরকে নিয়ে এসে, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে নিয়ে এসে, হাসিনার পেটোয়া বাহিনীদেরকে নিয়ে এসে 15 জুলাই আমাদের উপর বর্বরচিত হামলা করেছিল। আমরা যখন আমাদের ভাই বোনদেরকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলাম, ওই সময়ে হাসপাতালে ইমার্জেন্সি ইউনিটের সামনে এই সন্ত্রাসীরা আমাদের ভাই বোনদের উপর হামলা করেছিল। এবং আপনারা জানেন 16 জুলাই আমরা শহীদ মিনারে একত্রিত হয়েছিলাম এবং একটা গণজাগরণ তৈরি হয়েছিল, এবং 17 জুলাই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হল থেকে ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে বের করে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে স্বাধীন করেছিলাম। সেই সময়ে এই বিশ্ববিদ্যালয়ের ফেসিবাদী ভিসি বিশ্ববিদ্যালয়কে বন্ধ ঘোষণা করেছিল এবং প্রত্যেকটা হলের পানি এবং ইলেকট্রিসিটিকে বন্ধ করে দিয়েছিল, শিক্ষার্থীদেরকে হল ছাড়া করতে বাধ্য করেছিল। তো এই ছিল আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবস্থা। এবং এই ফেসিবাদী আমলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে সাংবাদিক, বুদ্ধিজীবী, বিভিন্ন পেশাজীবী সবাই হাসিনার গুম, খুন, আইনাগর এবং তার পুরো ফেসিবাদকে তারা বৈধতা দিয়েছিল। ক্যাম্পাসের মধ্যে যখন শিবির সন্দেহে রাতের পর রাত আমাদের ভাইদেরকে, আমাদের বোনদেরকে নির্যাতন করেছিল, তখন তারা সবাই নীরব থাকতো, তারা এটাকে উদযাপন করত, উৎসবের মতো করে তারা এটাকে উদযাপন করত। আজকে জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে আমাদের আজাদী এসেছে। আমরা আশা করব এই নতুন বাংলাদেশে যারা পেশাজীবী আছে তারা সবসময় শির দ্বারা উঁচু রাখবে, এবং সেই ফেসিবাদী সময়েও আমাদের কিছু পেশাজীবীরা, পেশাজীবী সংগঠন, এগ্রিকালচারাল বাংলাদেশের মতো কিছু সংগঠন যারা তাদের সবসময় শির দ্বারা উঁচু রেখেছে এবং বিপ্লবের কঠিন সময়ে সার্বিকভাবে আমাদেরকে সহযোগিতা করেছে, আমাদেরকে আর্থিকভাবে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছে। এবং বিপ্লব পরবর্তী যে আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি, সেই বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করছে। আমরা আশা করবো এই পেশাজীবী সংগঠনগুলো তারা জাতিকে রাস্তা দেখাবে, তারা সবসময় ইনসাফের পক্ষে থাকবে। আমরা আশা করবো বিশ্ববিদ্যালয়গুলো হবে একটা জ্ঞান উৎপাদনের হাব। আমরা কষ্ট পাই এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিপ্লবের পরে আজকে 26-27 অর্থ বছরের বরাদ্দ এসেছে, বিশ্ববিদ্যালয়ে 1031 কোটি টাকা বরাদ্দ এসেছে ঢাকা ইউনিভার্সিটিতে।
এই 1031 কোটির মধ্যে একটা পয়সা তারা গবেষণার জন্য বরাদ্দ দেয় না। তাহলে একটা বিশ্ববিদ্যালয়ে যদি গবেষণার জন্য একটা পয়সা বরাদ্দ না থাকে, তাহলে একটা জাতি কিভাবে চলবে? তাহলে এই বিশ্ববিদ্যালয় সারাদিন তো রাজনীতি হবে। তো এভাবে রাজনীতি করে তো একটা জাতি, তাদের মুক্তি মিলবে না। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি এই অবস্থা হয়, তাহলে পুরো বাংলাদেশের চিত্র চিন্তা করুন, আমাদের শিক্ষা ব্যবস্থা চিন্তা করুন। এবং যে বরাদ্দ আসে বিশ্ববিদ্যালয় থেকে, বারবার বলা হয় তাদেরকে গবেষণায় বরাদ্দ দেওয়া হয় না। এর আগের অর্থ বছরগুলোতে যে বরাদ্দ হয় তার 2% গবেষণায় বরাদ্দ দেওয়া হয়।